হ্যালো স্টুডেন্ট, আবার ফিরে এসেছি ক্লাস 12-এর নতুন ক্লাস নিয়ে। তো সবাই ইলেভেনের পরীক্ষা শেষ করে 12-এ উঠে গেছে। ইলেভেনের পরীক্ষা যাই হোক না কেন সব ভুলে গিয়ে নতুন ক্লাসের নতুন রূপে শুরু করা যাক। তো লেটস স্টার্ট। তো আমাদের ক্লাস 12-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ স্থির তড়িৎ। স্থির তড়িৎ কথা অর্থই হচ্ছে যে রেস্টে আছে এমন তড়িৎ নিয়ে এখানে আলোচনা হবে। স্থির তড়িৎ কাকে বলা হচ্ছে না, যে বিজ্ঞানের যে শাখায় আমরা স্থির স্থির তড়িৎ নিয়ে আলোচনা করি, স্থির তড়িৎ বা স্থির আধান নিয়ে আলোচনা করি, তাই হলো ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ। কি বলছে না, বিজ্ঞানের যে শাখায় আমরা স্থির আধান নিয়ে, অর্থাৎ ধরো আমরা শীতকালে যদি শুকনো চুলের চিরুনি দিয়ে সেই চিরুনিটাকে একটি ছোট ছোট টুকরো, কাগজের টুকরোর কাছে ধরি, তো দেখা যাচ্ছে যে টুকরোগুলি চিরুনির কাছে আকর্ষিত হচ্ছে। এটা কেন না, ওই ঘর্ষণের কারণে ওই চিরুনির মধ্যে একটি স্থির তড়িতের সৃষ্টি হয়েছে, যার কারণে ওই নিস্তড়িৎ ওই কাগজের টুকরোটি চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। তো এই যে স্থির তড়িৎ ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কি এমন উৎপন্ন হয়েছে বা কোন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে যার কারণে ও অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। সেই যে নতুন বৈশিষ্ট্য বা যে জিনিসটার আবির্ভাব হচ্ছে সেটা হচ্ছে চার্জ বা আধান। এই চার্জ বা আধানটা কি না, কোনো বস্তু কি হচ্ছে না, কোনো বস্তুর মধ্যে আগে থেকেই কিন্তু চার্জেবল প্রপার্টি বা আহিত বস্তু উপস্থিত থাকে। কি না, প্রোটন আর ইলেকট্রন। কোনো বস্তুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাও সমান, আবার প্রোটন ও ইলেকট্রনের আধানও সমান। তো প্রোটন ইলেকট্রনের সংখ্যা এবং আধান সমান হওয়ায় মোট প্রোটনের মোট পজিটিভ আধান এবং ইলেকট্রনের মোট নেগেটিভ আধান কি হয়, সমান হয়। তো মোট পজিটিভ আধান ও মোট নেগেটিভ আধান পরস্পর সমান হওয়ার জন্য পরস্পর প্রশমিত করে দেয়। তাই স্বাভাবিক অবস্থায় বস্তু নিস্তড়িত, অর্থাৎ বস্তুর মধ্যে কোনো আহিত আধান থাকে না। কিন্তু বস্তুর মধ্যে এই যে চার্জেবল প্রপার্টি ইলেকট্রন প্রোটন কিন্তু আগে থেকে উপস্থিত থাকে। তো চার্জ কাকে বলা হচ্ছে না, চার্জ হচ্ছে পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যার কারণে সে কি করছে, ইলেকট্রিক ফোর্স অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কিংবা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। অর্থাৎ কোনো জায়গায় কোনো যদি আহিত বস্তুকে রাখা হয়, সে চারিদিকে অন্য কোনো আহিত বস্তুকে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে। ওটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, কিংবা তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তো আধান হচ্ছে পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যার কারণে সে তার চারিদিকে তড়িৎ ক্ষেত্র কিংবা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে পারছে। তো এবার আসছি আমরা আধানের প্রকারভেদ সম্পর্কে। তো আধান আমরা সবাই জানি যে আধান হচ্ছে দুই প্রকার। কি না, পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। পজিটিভ আধান কখন সৃষ্টি হয় আর নেগেটিভ আধান কখন সৃষ্টি হয়, আমরা জেনে নিলাম যে পদার্থের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত। যদি পজিটিভ আধানযুক্ত কখন হবে না, যদি কখনোই যদি প্রোটন এবং ইলেকট্রনের এই ভারসাম্য নষ্ট হলেই, প্রোটন এবং ইলেকট্রনের ভারসাম্য সমান ছিল, যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তাহলে বস্তু আহিত হয়ে যাবে। হয় কখন, যদি প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন হয়, প্রোটন এবং ইলেকট্রন সমান ছিল, যদি প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ প্রোটনের সংখ্যাটা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি হয়ে যায়, তবে সেটা পজিটিভ আধান যুক্ত হয়ে যাবে। কখন এটা হবে না, যদি কোনো বস্তু কোনো কারণে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, ইলেকট্রন ত্যাগ করে দিলে সেটা কিন্তু তার মধ্যে প্রোটনের সংখ্যা অর্থাৎ পজিটিভ আধানের সংখ্যা বেড়ে যাবে, তখন বস্তুটি ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে।
আবার যদি ইলেকট্রন গ্রেটার দ্যান প্রোটন হয়, তখন সেটি ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে। অর্থাৎ কোনো বস্তু যদি বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা হয়ে যাবে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রকারভেদ। একটা যে ধনাত্মক আধান, ইলেকট্রন নয়, চার্জের প্রকারভেদ। একটা ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এবার ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ কিভাবে গঠিত হয় সেটা নাহলে শিখলাম। এবার এই বস্তু, নিস্তড়িত বস্তু কখন আহিত হচ্ছে, অর্থাৎ কোন কোন পদ্ধতির সাহায্যে নিস্তড়িত বস্তুকে আহিত করা যায়, সেটা এবার আমরা শিখে নেব। আহিতকরণ। আহিতকরণের মোট 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে ঘর্ষণ, একটা হচ্ছে তড়িৎ আবেশ, আর একটা হচ্ছে কন্ডাকশন বা পরিবহনের দ্বারা আহিতকরণ। পরিবহনের দ্বারা আহিত। তো ঘর্ষণটা কি না, যদি রাবিং অর্থাৎ একটা রেশমে বা সিল্কের কাপড় দিয়ে যদি কখনো একটা কাঁচের দণ্ডকে ঘর্ষণ করা হয়, ওই বস্তু দুটিকে ঘর্ষণের পর আলাদা করলে কি হবে না, বস্তু দুটির মধ্যে বিপরীত ধর্মী আধান সৃষ্টি হবে। একটি যদি ধনাত্মক আধান সৃষ্টি হয়, অপরটিতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, এবং দুটি বস্তুর মধ্যে সৃষ্ট আধানের পরিমাণ সমান কিন্তু বিপরীত হবে। তো এই ঘর্ষণ ফলে কি হচ্ছে না, ঘর্ষণের ফলে কি হয়, একটা বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে অন্য বস্তু গ্রহণ করে, একটা বস্তু থেকে ইলেকট্রন ত্যাগ করে এবং সেই বর্জিত ইলেকট্রনটা অন্য বস্তু গ্রহণ করে ফেলে। যে বস্তু ইলেকট্রন বর্জন করছে সে হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত, এবং যে বস্তু ইলেকট্রন গ্রহণ করছে সে হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। এইবার কোন বস্তুকে, ধরো দুটো বস্তু ঘর্ষণের ফলে কোন বস্তু ধনাত্মক এবং কোন বস্তু ঋণাত্মক হয়, এটা আমরা জানবো কি করবে। এর জন্য আমাদের কাছে একটা তড়িৎ শ্রেণী আছে। তড়িৎ শ্রেণী কি না, প্রথম পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব পদার্থ, এবোনাইট, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতুগত, গালা, পোকাকা, রেকামা, ধায়গা, রসে, অ্যাম্বার, রজন আর সেলুলয়েড। অর্থাৎ এই যে কয়েকটি পদার্থ আছে না, এই যে বস্তুগুলি, যদি এটাকে বলে তড়িৎ শ্রেণী বলতে না, এই বস্তুগুলির মধ্যে যদি ঘর্ষণ করা হয়, যে বস্তুটা ওপরের দিকে থাকবে সেটা হবে পজিটিভ আধানগ্রস্ত, আর যে বস্তুটা নিচের দিকে থাকবে সেটা হবে নেগেটিভ আধানগ্রস্ত। কিরকম, যদি আমি কাঁচকে রেশম দিয়ে ঘষি, কাঁচ যেহেতু তড়িৎ শ্রেণীর ওপরে আছে তাই এটা ধনাত্মক এবং রেশম হবে ঋণাত্মক। আমি যদি এবুনাইট দণ্ডকে কাগজ দিয়ে ঘর্ষণ করি, এবুনাইট দণ্ডকে কাগজ দিয়ে ঘর্ষণ করাই, তো কাগজ যেহেতু তড়িৎ শ্রেণীর ওপরে আছে তাই কাগজ হবে ধনাত্মক আধানগ্রস্ত এবং
ইলেকট্রনের দ্বন্দ্ব হবে ঋণাত্মক আধানগ্রস্ত। এই ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদানের কারণেও কিন্তু বস্তু তড়িৎ হয়ে পড়ে। যে বস্তু ইলেকট্রন বর্জন করে সে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে, আর যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। তড়িৎ আবেশটা কি? তড়িৎ আবেশ হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। না কি বলছে না, যদি কোনো অনাহিত বস্তুর কাছে কি বলছে না, তড়িৎ আবেশের সংজ্ঞাটা দিয়ে দিই। বলছে আহিত বস্তুকে যদি একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে আসা হয়, তাহলে ওই অনাহিত বস্তুটি সাময়িকভাবে কি হয়, আহিত হয়ে পড়ে। এই অনাহিত বস্তুর দ্বারা আহিত বস্তুর দ্বারা অনাহিত বস্তুর এই আহিতকরণের প্রক্রিয়াকেই বলা হচ্ছে তড়িৎ আবেশ। তো তড়িৎ আবেশের দ্বারা আহিতকরণ কিভাবে করা হয় সেটা একটু জেনে নিই। তো দেখি, এইটা একটা হচ্ছে নিস্তড়িৎ বা অনাহিত বস্তু। নিস্তড়িৎ বা অনাহিত বস্তুর কাছে একটা কি করা আছে, আহিত বস্তু নিয়ে আসা হয়েছে। আহিত বস্তু যদি ওর কাছে নিয়ে আসা হয়, তাহলে কি করবে, এই নিস্তড়িৎ বস্তুর মধ্যে কি আছে না, ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক এরকম আধান চারিদিকে ছড়িয়ে আছে, মিলেমিশে ছড়িয়ে আছে। কিন্তু যেই মাত্রই এই আহিত বস্তুকে এই নিস্তড়িৎ বস্তুর কাছে নিয়ে আসা হয়েছে, তখনই কি হবে না, এর মধ্যে যে আধানগুলো ছিল না, যে বস্তুটির যে প্রান্তে আহিত বস্তু আনা হয়েছে সেই প্রান্তে কি হবে, যে আধানে আহিত বস্তু আনা হয়েছে তার ঠিক বিপরীত আধান ওই পৃষ্ঠের দিকে সঞ্চিত হবে। অর্থাৎ ধনাত্মক আধান আনা হয়েছে, তার মানে ধনাত্মক আধানের বিপরীত আধান কি, ঋণাত্মক আধান। ঋণাত্মক আধান হচ্ছে এই পৃষ্ঠে, অর্থাৎ বিপরীত আধান এই পাশে সঞ্চিত হবে, বাকি ধনাত্মক আধান কি হবে, বিপরীত পৃষ্ঠে সঞ্চিত হবে। এবার কি করতে হবে না, একটি পরিবাহী তারকে এই বিপরীত পাশে যুক্ত করে আর্থিং করে দেওয়া হলো। এর ফলে কি হবে, যে ধনাত্মক আধানটা আছে সম্পূর্ণরূপে মাটিতে চলে যাবে। এবার এই আর্থিংকে সরিয়ে নিলে, আর্থিং সরিয়ে এবং আহিত বস্তু যদি সরিয়ে না হয়, বা এখন আহিত বস্তু থাকুক, আহিত বস্তু এখন তার কাছে আসে, তাহলে কি হচ্ছে, এই প্রান্তে শুধুমাত্র ঋণাত্মক আধান আছে, অপর প্রান্তে কিন্তু কোনো আধান থাকছে না, যেহেতু ওই প্রান্তের আধানটা সমস্তই মাঠে চলে গেছে। এবার যদি আমি আহিত বস্তুকেও দূরে সরে নিই, তাহলে কি হবে না, এর মধ্যে যে ঋণাত্মক আধান আছে সেইটা কি হবে, বস্তুর মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। এইভাবে কি হচ্ছিল, বস্তুটি কিন্তু কোন রূপে আহিত ছিল না, প্রথমে কিন্তু কোন রূপ আহিত ছিল না, ধনাত্মক ঋণাত্মক সমস্ত আধান মিলেমিশে গিয়ে সে নিস্তড়িৎ বস্তুরূপে অবস্থান করছিল। যেই একটা আহিত বস্তুকে ওর কাছে আনা হলো, কি হলো, ধনাত্মক ও ঋণাত্মক যে আহিত বস্তুগুলো এক কাজ মানে মিলেমিশে অবস্থান করছিল, সেটা কি হচ্ছে না, সেপারেট হয়ে যাচ্ছে। যে প্রান্তে আহিত বস্তুটি আনা হচ্ছে তার ঠিক বিপরীত আধান সেই প্রান্ত সঞ্চিত হচ্ছে, এবং তার বিপরীত পৃষ্ঠে সম আধান সঞ্চিত হচ্ছে। এরপর একটা পরিবাহী তার নিয়ে আর্থিং করে দিয়ে বিপরীত পাশে সঞ্চিত আধানটাকে যদি মাটিতে পাঠিয়ে দিই, তো বস্তুর মধ্যে বিপরীত আধানটা থাকছে না, মানে যে সম আধানটা যেটা থাকছে না, আর এই যে আধানটা থাকছে সেটা কি হচ্ছে, বস্তুর মধ্যে ছড়িয়ে গিয়ে আহিত বস্তু দূরে সরিয়ে নিয়ে গেলে এই যে আধান থাকছে সেটা পুরো বস্তুর মধ্যে সঞ্চিত মানে ছড়িয়ে গিয়ে বস্তুটিকে আহিত করে দিচ্ছে। এই যে পদ্ধতির সাহায্যে যে আহিত করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ আবেশ। কি বলা হচ্ছে না, বস্তু কোনো নিস্তড়িৎ বস্তুর কাছে আহিত বস্তু এনে আর নিস্তড়িৎ বস্তুকে আহিতকরণের প্রক্রিয়াকেই বলা হচ্ছে তড়িৎ আবেশ। এখানে কিন্তু ওই আহিত বস্তুটিকে কোনো স্পর্শ করার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে এই তড়িৎ আবেশের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, কি না, এই যে আহিত বস্তু না, আহিত বস্তুর আধানের কোনো পরিবর্তন হয় না, আহিত বস্তুর আধানের কোনো পরিবর্তন হয় না, আধানের কোনো পরিবর্তন হয় না। আর কি না, এই যে অনাহিত বস্তুটি আহিত নতুন আধানের সৃষ্টি হচ্ছে, সেই বস্তুটি কি হচ্ছে না, অনাহিত বস্তুতে আহিত বস্তুর বিপরীত আধান সঞ্চিত অনাহিত বস্তুতে আহিত বস্তুর বিপরীত আধান সঞ্চিত হয়। পরিবাহনের দ্বারা আহিতকরণ।
এবার তড়িতাবেশের দ্বারা আহিতকরণ বোঝা গেছে। তো পরিবহনের দ্বারা আহিতকরণটা কি না, কি হচ্ছে না, আধান কি হচ্ছে না, কোনো একটা নিস্তড়িত বস্তুকে কাছে সংস্পর্শে একটা আহিত বস্তু রাখলে আহিত বস্তু থেকে আধান নিস্তড়িত বস্তুতে পরিবহনের মধ্য দিয়ে যে আহিতকরণ, নিস্তড়িত বস্তুতে যে আহিতকরণ হচ্ছে, এটা এই পদ্ধতিকে বলছে কন্ডাকশন বা পরিবহনের দ্বারা আহিতকরণ। কি বলছি আরেকবার বলি। তো এটা একটি আহিত বস্তুকে একটি নিস্তড়িত বস্তুর কাছে আনা হলো, এর ফলে কি হচ্ছে না, এই যে ধনাত্মক আধান না, এর মধ্যে কি হবে, একটা ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। ইলেকট্রনের আদান প্রদানের ফলে কি হবে না, যে বস্তুটি অনাহিত ছিল সেই বস্তুতে ইলেকট্রন প্রোটনের ভারসাম্য বা সাম্যতা নষ্ট হয়ে যাবে, ফলে কি হবে, সেই বস্তুটিও আহিত হয়ে পড়বে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহনের দ্বারা আহিতকরণ। এটা কি হয় না, এইখানে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এখানে প্রধান মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আহিত যে বস্তুটির যে আধান ছিল, আহিত বস্তুটির আধান যে অনাহিত বস্তুর আধানের থেকে সর্বদা বেশি হবে। মানে অনাহিত বস্তুটি তো পরে আবার আহিত হবে, সেই আহিত হবে তার মধ্যে যে আধান সৃষ্টি হবে তার থেকে প্রথম যে আহিত বস্তু নিয়ে যাওয়া হয়েছিল তার আধান বেশি হবে। অনাহিত বস্তুর আধানের থেকে এই সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায়। তো এখানে আমরা এই যে আহিতকরণে কোন কোন পদ্ধতির সাহায্যে নিস্তড়িত বস্তুকে আহিত করা যায় সেটা আমরা কিন্তু শিখে নিয়েছি। তো এইভাবে নতুন নতুন পদ্ধতি শিখতে বা নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা দেখেছি নতুন টপিকে আসি, যে আধানের বৈশিষ্ট্য। আহিতকরণ আমরা শিখে নিয়েছি, বস্তুর আধান কি, বস্তুকে আহিত করাও শিখে নিলাম। এবার এই যে বস্তুকে তো আহিত করলাম, এই আহিত করার ফলে বস্তুর যে নতুন যে আধান সৃষ্টি হচ্ছে, সে আধানগুলির কি কি বৈশিষ্ট্য দেখা যাবে সেগুলো একটু জেনে নিই। তার আগে এই আধানের বৈশিষ্ট্য জানার আগে আমরা একটু একক সম্পর্কে জেনে নিই। এর একক কি না, এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কুলম। এসআই পদ্ধতির একক হচ্ছে কুলম, যাকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম। এটাকে স্ট্যাট কুলম বা ইএসইউ আধান রূপেও বলা হয়। 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এর মাত্রা, আধানের মাত্রা আইটি, আধানের মাত্রা হয় আইটি। এবার আমরা আধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। আধানের প্রথম বৈশিষ্ট্য কি না, আধান হচ্ছে একটি স্কেলার রাশি। আধান হচ্ছে একটি স্কেলার রাশি, যা কি করছে, কেবলমাত্র যার কোনো অভিমুখ নেই, এ কি করছে, কেবলমাত্র বস্তুর ইলেকট্রনের আদান প্রদানকে নির্দেশ করছে। কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করছে কিংবা কোনো বস্তু বর্জন করছে বা কোনো বস্তু গ্রহণ করছে, এটাকেই নির্দেশ করছে। যে এই ইলেকট্রন গ্রহণ বর্জনের মধ্য দিয়ে কিন্তু যে আধান সৃষ্টি হচ্ছে, এটাই নির্দেশ করে। কোনো অভিমুখ কিন্তু এর নেই, শুধুমাত্র স্কেলার রাশি। ঠিক আছে। তো এ হচ্ছে 2 হচ্ছে পরিবহনশীল। আমরা একটুকে দেখলাম যে পরিবহনের দ্বারা আমরা আহিতকরণ করলাম, তাহলে অবশ্যই পরিবহনশীল বলতে একটা আহিত বস্তুকে এটা নিস্তড়িত,
তো আহিত বস্তুকে যদি কোনো নিস্তড়িত বা অনাহিত বস্তুর কাছে রাখা হয়, ওই আহিত বস্তুটি কি হবে, নিস্তড়িত বা অনাহিত বস্তুটি কি হবে, আহিত হয়ে পড়বে। অর্থাৎ এখান থেকে আধান, এক বস্তু থেকে আধান অন্য বস্তুতে ট্রান্সফার করতে পারে, অর্থাৎ পরিবহন হতে পারে। এক বস্তু থেকে আধান অন্য বস্তুতে পরিবহন হতে পারে, এটাই জন্য বলছে যে পরিবহনশীল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশনটা কি? না, কোনো বস্তু কত পরিমাণ আধান আছে, মানে কোনো বস্তুতে কত পরিমাণ আধান আছে তা একটি মৌলিক রাশির বা মৌলিক আধানের গুণফলের সমান হয়। অর্থাৎ এই মৌলিক আধানটা কি হয় না, ইলেকট্রন বা প্রোটনের আধানের সঙ্গে সমান হয়। 1.6 × 10⁻19 কুলম্ব। তো কি বলছে না, কিউ ইকুয়াল টু এন ই, অর্থাৎ এন ই বলতে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর এটা হচ্ছে ইলেকট্রনের আধান। কোনো বস্তুতে আধান, ওই বস্তুতে কত পরিমাণ ইলেকট্রন বেশি আছে কিংবা কত পরিমাণ ইলেকট্রনের ঘাটতি আছে তার গুণিতক, তার সরল সংখ্যার গুণিতক বা তার সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ কিরকম ভাবে বলা হচ্ছে যে, ধরো কোনো বস্তুর মধ্যে +1 কুলম্ব আধান আছে, তার মানে ওই বস্তুতে কত পরিমাণ আধান বর্তমান থাকবে, তার মানে ওই বস্তুতে প্রায় 625 625 ইন্টু 10⁻19 ইলেকট্রনের আধিক্য আছে। প্লাস কুলম্ব মানে কি, প্লাস মানে কি, ধনাত্মক মানে কি ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, আর ঋণাত্মক মানে কি ওর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু +1 তাই এতটি 625 ইন্টু 10⁻19টি ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। অর্থাৎ যত পরিমাণ ইলেকট্রনের আধিক্য আছে কিংবা যত পরিমাণ ইলেকট্রনের ঘাটতি আছে সেই সংখ্যার সঙ্গে ইলেকট্রনের আধানটা গুণ করলেই আমরা কি পেয়ে যাব না, ওই বস্তুটির মোট আধান আমরা পেয়ে যাব। ভরের সঙ্গে 4 নম্বর আসছি, ভরের সঙ্গে সম্পর্ক, ভরের সঙ্গে সামঞ্জস্য। ভরের সঙ্গে কি সম্পর্ক না, আধান কিন্তু ভর ছাড়া অবস্থান করতে পারে না। অর্থাৎ যেখানে আধান আছে সেখানে ভর থাকতেই হবে, সেখানে অবশ্যই ভর থাকবে। কিন্তু তার মানে এই নয় যে ভর আছে মানে ওখানেও আধান আছে, তা কিন্তু নয়। আধান আছে মানে ওখানে ভর থাকবেই, কিন্তু ভর থাকলে আধান হবে এমন কোনো কথা নেই। কোনো বস্তু আছে তার মধ্যে অবশ্যই বস্তু আছে মানে তার ভর থাকতেই হবে। তো বস্তুর মধ্যে যদি প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে তবে সেটা কখনোই আহিত হবে না। কিন্তু বস্তুটার মধ্যে যদি ইলেকট্রন এবং প্রোটনের আধান সাম্যতা, অর্থাৎ মানে সমান না থাকে, কোনো একটা বেশি প্রোটন বেশি কিংবা ইলেকট্রন বেশি থাকে, তাহলে কি বস্তুটা আহিত হয়ে যাবে। কিন্তু বস্তুর মধ্যে তো ভর আগে থেকেই আছে, তাই না? তো ভর থাকলেই অবশ্যই আধান আছে, মানে আধান আছে তার মানে ভরও আছে। এবার কথা হচ্ছে, এই যে বস্তুতে আহিত হচ্ছে, আহিত হওয়ার কারণে কি হচ্ছে, হয় ইলেকট্রন গ্রহণ করছে কিংবা ইলেকট্রন বর্জন করছে। এই ইলেকট্রন গ্রহণ বা বর্জনের কারণে কিন্তু বস্তুর ভরের পরিবর্তন ঘটছে। কিরকম না, যদি কোনো বস্তু ধনাত্মক আধানে আহিত হয়, ধনাত্মক আধানে আহিত হয়, তবে যদি কোনো বস্তু ধনাত্মক আধানে আহিত হয় তবে কি হবে না, ধনাত্মক আধানে আহিত গেলে বস্তুর মধ্যে কি হবে, ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করবে মানে কি, ভর হ্রাস পাবে, ভর হ্রাস পাবে। কিন্তু যদি বস্তু ঋণাত্মক আধানে আহিত হয়, ঋণাত্মক আধানে আহিত হলে ঋণাত্মক আধানে আহিত হলে বস্তুর মধ্যে কি হয়, ইলেকট্রনের আধিক্য দেখা যায়। ইলেকট্রন আধিক্য দেওয়া হবে, বস্তুর ভর বৃদ্ধি পায়, ফলে ভর বৃদ্ধি পায়। 5 নম্বর আমরা দেখেছি
যে অ্যাডিটিভ ধর্ম, অ্যাডিটিভ বলতে যে কোনো বস্তুর মধ্যে, ধরো কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ আধান আছে, ধরো 2 কুলম প্লাস 2 কুলম মাইনাস 2 কুলম প্লাস 5 কুলম প্লাস 4 কুলম মাইনাস 3 কুলম, এই যে এই এতগুলো আধান আছে, তো বস্তুর মধ্যে মোট আধান কত দেখাবে না, যতগুলো আধান আছে তার সমষ্টিটাই হবে ওই বস্তুটির মোট আধান। ঠিক আছে, এবার প্লাস মাইনাস কেটে যাবে, 5 4 9, 9 থেকে 3 বাদে 6, তো প্লাস 6 কুলমটা হয়ে যাবে ওই বস্তুর মোট আধান। অর্থাৎ আধান কি হচ্ছে রাশি যোগ হতে পারে, পরস্পর যোগ হয়ে কিন্তু আধানটির রাশি জায়গা যেতে পারে। এবার এই যে এই বস্তু সংস্থা যদি বদ্ধ হয়, তো এই বস্তু সংস্থার মধ্যে বদ্ধ হলে বস্তু সংস্থার মোট যে আধান 6 কুলম, এটাই কিন্তু স্থির থাকবে। হয়তো কোনো একটা আধানের মান বৃদ্ধি পেয়ে একটা আধান কমতে পারে, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু হতেই পারে মানে একটা বস্তু আধানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু মোট যে আধান বস্তুটার মোট যে আধান সেটা কিন্তু একই থাকবে। ওই জন্য বলা হয় যে আধান কিন্তু সংরক্ষিত হয়, আধানের ওটাকে বলা হয় আধানের সংরক্ষণ। অর্থাৎ বস্তুর মধ্যে বা মহাবিশ্বে কোনো আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি হয় না, আধান কেবলমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয় মাত্র, আধান কেবলমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয় মাত্র। আচ্ছা, অপরিবর্তনীয়তা, অপরিবর্তনীয়তা বলতে কি, অপরিবর্তনীয়তা এই আধান, কোনো বস্তুর আধান কি হচ্ছে না, কোনো বস্তুর আধান গতি বেগ নির্ভর নয়। অর্থাৎ আধান কিন্তু নিরপেক্ষ, মানে কি নিরপেক্ষ না, রেফারেন্স ফ্রেম নির্দেশতন্ত্র নিরপেক্ষ। অর্থাৎ আধান যদি গতি স্থির থাকে, আধান যদি স্থির থাকে তাহলে আধানের মান যাই হবে না, যাই হবে। আধান যদি গতিশীল থাকে না, আধান যদি গতিশীল থাকে, সেই আধানের মানটা কিন্তু একই হবে। কিন্তু যেটা ভরের ক্ষেত্রে কিন্তু হয় না, ভর স্থির থাকলে ভরের মান যা হয়, ভর যদি গতিশীল হয় তার মান কিন্তু বেড়ে যায়। তো কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যে আধান কিন্তু স্থির থাকুক কিংবা গতিশীল থাকুক, আধানের মান পরিমাণ কিন্তু অপরিবর্তিত থাকে, মানে আধান যে মানটা কিন্তু একই থাকে। আকর্ষণ বিকর্ষণ, এটা প্রধান ধর্ম হচ্ছে আকর্ষণ ও বিকর্ষণ। আকর্ষণ ও বিকর্ষণটা কি না, আমরা সবাই জানি যে সম আধান প্লাস প্লাস পরস্পর কি করবে, বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস এটাও পরস্পরকে বিকর্ষণ করবে, সম আধান পরস্পরকে বিকর্ষণ কি করবে না, বিকর্ষণ করবে। কিন্তু বিপরীত প্লাস মাইনাস এটা কি করবে না, পরস্পরকে আকর্ষণ, পরস্পরকে আকর্ষণ করবে। ক্লিয়ার? এবার দেখে নেব যে আধান স্থির থাকলে কি হবে, গতিশীল থাকলে কি হবে, কোন ক্ষেত্রে সে তড়িৎ ক্ষেত্র, কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, কোন ক্ষেত্রে বা রেডিয়েশন শক্তি রেডিয়েশন করবে, সেটা আমরা একটু জেনে নিই। হয় আধান স্থির, কি হচ্ছে না, স্থির মানে কি, ভি ইকুয়াল টু 0, তার মানে আধান হচ্ছে স্থির। আধান যদি স্থির থাকে না, শুধুমাত্র আধান যদি স্থির থাকে, শুধুমাত্র সে ইলেকট্রিক ফিল্ড দিতে পারবে, অর্থাৎ স্থির থাকলে সে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবে। যদি আধান স্থির না থাকে তাহলে কি হবে, যদি স্থির গতিশীল হয়, যদি আধান গতিশীল হয়, গতিশীল কোন রকম হবে, দুটো রকম হবে। ভি হচ্ছে এখানে নট ইকুয়াল টু 0, কিন্তু ত্বরণ এ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কি হচ্ছে, বেগ আছে অথচ ত্বরণ নেই, তার মানে বস্তু সমবেগে গতিশীল। তখন সে কি করবে না, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি যে ভি নট ইকুয়াল টু 0 এবং এ ও নট ইকুয়াল টু 0, অর্থাৎ ত্বরণ সহ গতিশীল, এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং শক্তি রেডিয়েশন শক্তি সমস্ত কিছু কিন্তু প্রডিউস করবে। তো কি বলছি না, আধান যদি স্থির থাকে কেবলমাত্র
আধান যদি স্থির থাকে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। আধান যদি গতিশীল থাকে কিরকম ভাবে না সমবেগে গতিশীল থাকে, তাহলে সে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করতে পারবে। আর আধান যদি গতিশীল থাকে কিরকম না ত্বরণ সহ গতিশীল থাকে, তখন কি হবে, সে ইলেকট্রিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র এবং রেডিয়েশন শক্তি দিতে পারবে। এবার কোনো বস্তু যদি আহিত আছে কিনা এর চূড়ান্ত প্রমাণ কি? কোনো বস্তু আহিত কিনা তার চূড়ান্ত প্রমাণ কি? আমরা সবাই জানি যে বিকর্ষণই হচ্ছে কোনো বস্তুর আহিতকরণের চূড়ান্ত প্রমাণ। ধরো একটা আহিত বস্তু আমি আগে থেকে আহিত আমি জানি, সে যদি একটা বস্তুকে আকর্ষণ করে, কি করে না আকর্ষণ করে তাহলে যে বস্তুকে আকর্ষণ করে তার দুটো প্রকৃতি হতে পারে। হয় এটি বস্তুটি নিস্তড়িত, না হয় বস্তুটি কি না বিপরীত আধান যুক্ত। তাহলে এক্ষেত্রে বস্তুটা নিস্তড়িত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ যে বস্তুকে আকর্ষণ করছে সেই বস্তু যে সম্পূর্ণভাবে আহিত এটা কিন্তু বলা যায় না। কিন্তু যদি এই বস্তুটি অন্য কোনো বস্তুকে বিকর্ষণ করতো, তাহলে কোনো আধান অন্য কোনো নিস্তড়িত বস্তুকে নিশ্চয়ই বিকর্ষণ করে না। তবে যে বস্তুকে সে বিকর্ষণ করছে সেই বস্তুর একমাত্র ঠিকানা সে একটা আহিত বস্তু। এই জন্য বলা হয় যে বিকর্ষণী আহিতকরণের শ্রেষ্ঠ প্রমাণ। অর্থাৎ কোনো বস্তুতে আধান আছে কিনা সেটা জানা যায় তার বিকর্ষণ সাহায্যে। এবার কোনো বস্তুর মধ্যে আধান কোথায় অবস্থান করবে না, কোনো বস্তুর মধ্যে আধান সর্বদাই তার পৃষ্ঠতলে অবস্থান করবে। কোনো বস্তুর মধ্যে ধরো একটা বস্তু আছে, তো এর আধান কোথায় থাকবে না, সেই সর্বদাই পৃষ্ঠতলে অবস্থান করবে। এবার এই পৃষ্ঠতলের আকৃতি যাই হোক না কেন, সমস্ত পৃষ্ঠতলে কি আধান সব থেকে বেশি পরিমাণে সঞ্চিত হবে বা সমপরিমাণে সঞ্চিত হবে সেটি দেখা যাক। তো যে ধরো এরকম একটা বস্তু আছে কার্ভ, এরকম একটু কার্ভ, তো দেখতে পাচ্ছি যে এখানে কার্ভটা এরকম, ভালো করে রাখি, এই দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলে বক্রতা ব্যাসার্ধ খুব কম, কিন্তু এগুলোর বক্রতা ব্যাসার্ধ সামান্য বেশি। তো যে অঞ্চলটা সূচালো হয় কিংবা যে অঞ্চলটা বক্রতা ব্যাসার্ধ একটু কম হয়, সেই অঞ্চলে কিন্তু আধান বেশি সংরক্ষিত হয়। ওই জন্য কিন্তু ওই যে সূচালো অংশে কিন্তু আধানের ক্ষরণ হতে থাকে, কারণ ওখানে আধান বেশি থাকে। যে শঙ্কু, এটা যে শঙ্কু দেখি, যদি একটা বস্তুকে এরকম একটা শঙ্কু আমরা দেখি, যে শঙ্কু যদি আহিত করা হয় না, তার এই শীর্ষবিন্দুতে কিন্তু বেশি আধান সঞ্চিত হবে। এই জন্য দেখেছি যে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় ওর কিন্তু সে উপরে গুলো চুঁচুলো করা হয়, কারণ ওই চুঁচুলো অংশের মধ্যে তড়িৎ ক্ষরণ হতে থাকে। ওই তড়িৎ ক্ষরণের ফলে বাস্টের উপরে যে বজ্রপাত হয় সেটা কিন্তু ভূপৃষ্ঠের সঙ্গে মেঘের বিভব পার্থক্যের কারণেই ঘটে থাকে। অর্থাৎ ওটাও কিন্তু এক প্রকার তড়িৎ বা স্থির তড়িতের জন্যই ওটাই ঘটে থাকে। তো এই যে তড়িৎ ক্ষরণের ফলে বাসটা যেটা পড়ে সেইটা ওই তড়িৎ দ্বারা আকর্ষিত হয় এবং সম্পূর্ণ বাসটা ওই বজ্র নিরোধক যন্ত্রের উপর পড়ে, ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। তো আজকে আমরা স্থির তড়িতের বেসিক জিনিসটা সম্পূর্ণ প্রায় জেনে নিলাম। পরের ক্লাসে আমরা কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, বিভব পার্থক্য, ক্যাপাসিট্যান্স, ধারকত্ব সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো পরের ক্লাসগুলো পেতে এবং নিচের পড়াকে এগিয়ে নিতে ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই।